বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আরও জানাতে এ বিষয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও মাওলা সুজন। আমরা প্রথমেই যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন স্বপন। স্বপন, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। লেনিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর। লক্ষ্মীপুরে স্মরণকালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় 20 দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় হাঁটু পানি, কোমর পানি এবং লক্ষ্মীপুরে প্রায় 80 অংশ পানি নিচে ছিল। তো ধীরে ধীরে লক্ষ্মীপুরে বন্যা পানি কমছে। আমরা যে এই মুহূর্তে আছি যে লক্ষ্মীপুরের একটি আশ্রয়ণ কেন্দ্রে, সেটি হচ্ছে উত্তর মধ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন আশ্রয় গ্রহণকারী রয়েছে। এখানে প্রায় 2 থেকে 300 লোকজন আশ্রয় গ্রহণ করেছে এবং আশ্রয় কেন্দ্রের যে মাঠ রয়েছে, এই মাঠে এখন পর্যন্ত পানি রয়েছে। এখানে প্রায় হাঁটু পানি ছিল। আমি আপনাকে দেখাই যে এখানে রয়েছে যে যেখানকার যে যারা আশ্রয় গ্রহণ করেছে, যে স্কুলগুলোর যে টয়লেট ছিল সেগুলো পানি নিচে চলে গেছে। তখন এখানে যে ভ্রাম্যমাণ যে টয়লেট নির্মাণ করে আশ্রয় প্রার্থীদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এবং এখানে প্রতিদিনে যারা আসছে যে মাঠে, সবাই মাছ ধরতেছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যে বন্যা পানি কমছে, এখন পর্যন্ত প্রায় 40% এলাকায় পানি রয়েছে। আর লক্ষ্মীপুরে ওইসব এলাকায় এখনো বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং যেসব এলাকায় পানি কমতে শুরু করেছে, ওইসব এলাকায় এখন মানুষের ডায়রিয়া এবং অনেকের চর্মরোগ দেখা দিয়েছে। এবং বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে বলি, আমরা লক্ষ্মীপুর জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকরামুল হকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুর জেলায় প্রায় 2100 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। এর মধ্যে 1163 কিলোমিটার পাকা রাস্তা বন্যা পানিতে নষ্ট হয়ে গেছে, যেগুলো চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এবং লক্ষ্মীপুর সড়ক ও সেতু বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন জহুরুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 262 কিলোমিটার সড়কের রাস্তা রয়েছে। এই 262 কিলোমিটার সড়কের রাস্তার মধ্যে 80 কিলোমিটার রাস্তা বন্যা পানিতে নষ্ট হয়েছে। এবং বিশেষ করে লক্ষ্মীপুর থেকে যে ঢাকা এবং চট্টগ্রামের যে মহাসড়ক রয়েছে, ওই মহাসড়কের বেশি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন লক্ষ্মীপুর থেকে ঢাকা রায়পুর অংশে বাস যাতায়াত করছে না, তারা বিকল্প রাস্তা লক্ষ্মীপুর থেকে রামগঞ্জ, হাজীগঞ্জ হয়ে তারা ঢাকায় চলাচল করছে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে কৃষি বিভাগ ছিল, এখানকার আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। মানুষের ফসলের যে মাছ যেভাবে নষ্ট হয়েছে, এখন মানুষের ঘরবাড়ি থেকে পানি নামলেও মানুষের যে ফসলের মাঠে এখনো পানি রয়েছে। যারা ধান বীজ বপন করেছিলেন, ধান বীজ নষ্ট হয়েছেন এবং যেসব এলাকায় যারা রোপণ করেছিলেন সেসবগুলো পানি নিচে চলে গেছে। আর এখানকার যে বিভিন্ন সামাজিক সংগঠন আছে, তারা বলছে যারা কৃষকদের সহায়তা, তারা পুনর্বার কৃষি সহায়তায় কাজ করবেন। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজন, আপনি জানাবেন নোয়াখালীর কি অবস্থা এখন দেখছেন বন্যা পরিস্থিতির? লিনিয়া, বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয়, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু এলাকা এখনো জলাবদ্ধতা রয়েছে। বন্যার পানি প্রচুর, বিশেষ করে নোয়াখালীর ইতিহাসে স্মরণকালের বন্যা হওয়ায় যে বন্যা হয়েছে, এই বন্যার পানি এখনো জলাবদ্ধতার রূপ নিয়েছে। আপনাকে একটু তথ্য এখানে ভৌগোলিকভাবে নোয়াখালী একটু নিচু এলাকা হওয়ায় আসলে এখানে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়। তার উপরে এবার স্মরণকালের ভয়াবহ বন্যা হয় এখানে যে আকার ধারণ করেছে, তা এখানে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারপাশে এখনো পানি জমা হয়ে আছে। এটি আসলে নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বা পানি প্রবাহের যেসব পথ রয়েছে এগুলো বন্ধ থাকায়, এক ধরনের যে মানে প্রতিবন্ধকতা থাকায় এই পানিগুলো সহজে নামছে না। তবে সচেতন মহল দাবি করছেন যে খুব শীঘ্রই যদি পানির প্রবাহিত পথগুলো যে অপসারণ করা না হয়, এই পানি একটা স্থায়ী রূপ নিতে পারে। এছাড়া
আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতেছে যে লিনিয়া যে এ পর্যন্ত বন্যায় প্রায় নোয়াখালীতে 1,54,200 ঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। এর মধ্যে 8,453টি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং 1,46,472টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া যারা কৃষিখাত, জেলা মৎস্য খাত, প্রাণী সম্পদ খাত সবকিছু মিলিয়ে যে 4,185 কোটি টাকার মতো ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। তো আমি এসব যে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এখন কথা বলবো, যে পুনর্বাসন প্রক্রিয়ার সাথে জড়িত একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী, এছাড়া নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক নুরুল হাসান মাসুদের সাথে যে পুনর্বাসন প্রক্রিয়া বন্যা পরবর্তীতে আসলে এটা কিভাবে সমন্বয় করা যেতে পারে। আচ্ছা, প্রথমত নোয়াখালী কোনো বন্যা প্রবণ এরিয়া না, সুতরাং এখানে যখন বন্যা হয়েছে এখানকার মানুষের কোনো প্রস্তুতি ছিল না এবং এটা মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সুতরাং এখানকার বন্যা পুনর্বাসন প্রক্রিয়াটি হতে হবে দীর্ঘমেয়াদী। আসলে স্বল্প মেয়াদী যেটা দরকার, এখনই মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে মানুষের পুরো পুষ্টি ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন শেল্টারে থাকার কারণে পুষ্টিকর খাবার পেতে পারেনি এবং দীর্ঘ সময় সে তার যেহেতু বাগানে যেটা হোমস্টেড গার্ডেন রয়েছে, অন্যান্য জিনিস ছিল, সেখানে পুষ্টি বলতে কোনো শাক সবজি মুরগি হাঁস কিছুই নাই। সুতরাং পুষ্টি ব্যবস্থায় জোর দিতে হবে, দ্বিতীয়ত জোর দিতে হবে তার স্বাস্থ্যতে। এটা হচ্ছে ইমিডিয়েটলি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদে যেটা লাগবে সেটা হচ্ছে মানুষের কাঁচা ঘর একদমই শেষ হয়ে গেছে। মানুষ ঘরে পা দিলে তার পা দেবে যাচ্ছে। সুতরাং সেখানে মানুষকে আসলে অর্থ সহায়তা দিতে হবে সে যেন তার ঘরে ফিরে যেতে পারে। তারপর যেটা লাগবে, নোয়াখালীতে বিশাল একটা তরুণদের অংশ হচ্ছে কৃষিতে বিনিয়োগ করেছে। কৃষি এবং কৃষি সম্পর্কিত হতে পারে লাইভ স্টক, পোল্ট্রি, মাছের খামার অথবা অন্যান্য ফলদ বাগান ইত্যাদিতে। সুতরাং সেগুলো ধ্বংস হয়ে গেছে। এই তরুণদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। সেখানে আসলে তাদেরকে কিভাবে আমরা পুঁজি দিতে পারি, কিভাবে প্রণোদনা দিতে পারি, সেটা খুব জরুরি হবে। এর চাইতে বড় ক্ষতি হয়েছে যাদের গরিব মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সুতরাং গরিব মানুষের জন্য দীর্ঘমেয়াদী সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বাড়াতে হবে এবং ইমিডিয়েটলি যেটা দরকার তাদেরকে দীর্ঘমেয়াদী যেন 1 মাস 2 মাসে আসলে খেতে পারে তার খাদ্য সহায়তা দিতে হবে। গ্রামীণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গ্রামীণ অবকাঠামো ধ্বংস হওয়ার ফলে বাজার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সুতরাং বাজারের কিভাবে আসলে অ্যাক্টিভ করা যেতে পারে তার জন্য আসলে আমাদের সড়ক অবকাঠামো ইত্যাদিকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন যে পুনর্বাসন প্রক্রিয়া অনেক কিছু নিতে পারে, সরকারি এবং বেসরকারি ভাবে অনেক পদক্ষেপ নেবে। লিনিয়া, এ হচ্ছে বন্যা পরবর্তী পরিস্থিতি নোয়াখালী থেকে সর্বশেষ।